ছোট্ট একটা ঘটনা, ছোট্ট টিম, ছোট্ট বাজেট, সাধারণ কাজ, তারপরেও কিছু মুভি রাখে মনের লাজ। সব মুভি যে মাস্টারপিস হবে এমনটা পসিবল না, বাট সব ডিরেক্টর রাইটাররাই চায় তার কাহিনী যেন হিট হয়। একটা মুভি বেটার হওয়ার পেছনে নির্ভর করে কাহিনী, অ্যাক্টর, প্রেজেন্টেশন, সিনেমাটোগ্রাফি ও দর্শকের ওপর। আজ যে মুভিটা নিয়ে কথা বলতে চলেছি এটাও তেমনই। কাহিনী বা প্লট খুব যে ইউনিক তা নয়, বাট ট্রাই করেছে বেটার কিছু করার। খুব প্রফেশনাল তেমন কিছু মুভিতে নেই, কিন্তু কাহিনী চলতে চলতে আপনি অটো ভিতরে আটকে যাবেন এমন একটা ফিল আসবে। ফিমেল ক্যারেক্টারকে লিড রোলে রাখা হয়েছে, তাকে অনেক মুভিতে আপনারা দেখেছেন, চেনেন। আরও পরিচিত কিছু মুখ রয়েছে যারা ভালো অভিনয় করে। ক্রাইম থ্রিলার মুভি তাই সেদিকে বেশি ফোকাস দিয়েছে। রোমান্স বা ঝাঁকা নাকা কোনো কিছু নেই, সেদিক থেকে আপনাকে কারো সামনে এম্বারেসিং হতে হবে না। বাকি কাহিনীকে সাজাতে কিছু কিছু সিন দেখানো হবে যেগুলো নর্মাল। একটু পুরনো মুভি, জানি না আপনারা আগে দেখেছেন কিনা, দেখে থাকলেও আবার দেখবেন, এতটুকু তো ভালোবাসা আমার উপর আপনাদের রয়েছে, কি বলেন? ক্রাইম থ্রিলার মুভি নিয়ে সবাই কথা বলে তাই আমি দিতে চাই না, বাট আপনারা ক্রাইম থ্রিলার মুভি অনেকেই বেশি পছন্দ করেন, তাই মাঝে মাঝে দুই একটা দেওয়ার ট্রাই করি আর কি। থ্রিলার মুভির সব থেকে মজার ব্যাপার হলো টুইস্ট। যে মুভির টুইস্ট যত অ্যাট্রাকটিভ হয় সেই মুভিটা দর্শকের তত ভালো লাগে। যেমন রিসেন্টলি বের হওয়া 11 মুভিটা অসাধারণ করেছে। এটা মাথায় রেখেই তো ইদানিং আমাদের দেশের মুভির মাঝে এই টেকনিকটা ব্যবহার করা হচ্ছে, ভালো ব্যাপার। তো মুভির মূল কাহিনী শুরু করবো, তার আগে আমাকে ছোট্ট করে একটু বড়ি বেচতে হবে। আপনাদের এসব নিয়ে সিরিয়াস হতে হবে না, বরং এই ফাঁকে লাইক কমেন্ট করে হেডফোনটা কানে গুজিয়ে নিয়ে মুভি দেখতে বসে পড়ুন নাকি। তো কথা বলছিলাম সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পেজ এবং সিরিজের অফিসিয়াল পার্টনার অন এক্স অ্যাপের ব্যাপারে। এখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই মামু আয় করতে পারবেন। সঙ্গে থাকছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ। এই অ্যাপে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি খেল সহজে কামাই করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জেতা মামু তুলতে পারবেন। থাকছে 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা। গুগলে গিয়ে অনেক লিখে সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রো কোড অন ক্যানভাস ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে পান 12,000 পর্যন্ত মামু। উইশ ইউ ভেরি অল দ্য বেস্ট। তবে ভাইগিনা বোনাসের কথা শুনে মাথা গরম করতে হবে না, বি কেয়ারফুল, ফাইন্যান্সিয়াল রিস্ক এর সঙ্গে জড়িত, তাই বুঝে শুনে, ঠিক আছে? কথা বলছিলাম 2022-এ মুক্তি পাওয়া ক্রাইম ড্রামা তেলেগু মুভি নাম ব্লাডি ম্যারি এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় 1993 ভাইজাকের একটা অনাথ আশ্রমে। এক কাপল সেখানে আসে যাদের বাচ্চা নেই, এখান থেকে কাউকে দত্তক নেবে। কাকে নিবে দেখানোর জন্য আশ্রমের পরিচালক ম্যাডাম খুব খুশি মনে তাদের ভিতরে নিয়ে যায়। বলে এই পাশের বাচ্চাদের মাঝে কাউকে বেছে নিন, ওই কয়জনের একটু প্রবলেম, আমার মেয়ে ম্যারি তাদের দেখাশোনা করে, খেয়াল রাখে। মানে এই পিচ্চি মেয়ে যার নাম ম্যারি, পরিচালক ম্যাডামের মেয়ে। বাচ্চাদের দেখার পর লোকটা বলে এখানে বাচ্চাদের সামনে কাউকে ডিসাইড করাটা ঠিক হবে না, তো আমরা বাসায় গিয়ে সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাবো নি, বলে তারা বের হয়ে যায়। তারপর রাতে 2টা গাড়ি আশ্রমে আসে। সামনের গাড়ি থেকে একটা লোক বের হয়ে পেছনের গাড়ির কাছে এলে আমরা দেখি সকালে যে লোকটা এসেছিল সে লোকটাকে বলছে তাড়াতাড়ি কাজ শেষ কর, বেশি ঝামেলা নাই, বড় মাছটাকে তো সাইজ করবি, কাতলা মাছ ধরবি, বাটা মাছ ছেড়ে দিবি। লোকটা তার দলবল নিয়ে আশ্রমের ভিতরে আসে, লাইট অফ করে দেয় আগে। এরা খেলছিল, মনে করে কারেন্ট চলে গেছে। ম্যারি বলে তাহলে তো এতক্ষণ মা লাইট নিয়ে আসছে না, তার মানে কোনো সমস্যা, তোরা গিয়ে বাথরুমে লুকা। মুখোশধারী লোকেরা ছড়িয়ে পড়ে। এক সময় আমরা দেখি একজন ম্যারির মাকে মেরে দিল। ম্যারি হয়তো দেখতে পায় কিন্তু ভয়ে সামনে যায় না, নিজেকে লুকিয়ে রাখে। তারপর লোকগুলো ভালো বাচ্চাদের উঠিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে পুলিশ এসে ম্যারিকে জিজ্ঞায় সে কাউকে দেখেছে কিনা। ম্যারি বলে তার চোখের সমস্যা, সে দূরে দেখতে পারে না, সে জাস্ট শুনেছে। তার কথা শুনলে লোকটাকে চিনতে পারবে। শোনার উপর ভিত্তি করে তো কেস চলতে পারে না, তাই কেস ক্লোজ হয়ে যায়। আর সিন কাট করে কয়েক বছর সামনে আসে কিং জর্জ হসপিটালে। অ্যাকোরিয়ামের মাছদের সঙ্গে দুষ্টামি করতে করতে এন্ট্রি করায় মুভির অন্যতম লিড ক্যারেক্টার নিভিতা পেথুরাজ, অর্থাৎ ম্যারির। ওই সেই ছোট্ট ম্যারি এখন বড় হয়ে গেছে, এই হসপিটালে জব করে, মেবি নার্স। সাইন করছিল এখান থেকে এক ভেন্ডির বীজ ম্যারিকে যেভাবে স্ক্যান করছে বুঝতেই তো পারছেন, হালা সান্ডার চাচাতো ভাই, এর নাম পুদিনা। কথা নেই বার্তা নেই, পিছিয়ে এসে খাড়ায়। ম্যারি চমকে ওঠে। পুদিনা হা করে তাকিয়ে থেকে বলে ফাইলটা ওয়ার্ড বয়কে দিয়ে এসো। ডিউটি শেষ করে ম্যারি বাসায় আসে। তার পাশের ফ্ল্যাটে থাকে এই লটকন, ম্যারিকে খুব পছন্দ করে, সুযোগ পেলে লাইন মারার চেষ্টা করে। দরজা খুলে এই ভাই সাহেবের নাম বাসা। কিরে কখন থেকে সে দরজা পিটাচ্ছি, খুলছিস না কেন? কিচেনে গিয়ে চা ঢালতে গিয়ে ফেলে দেয়। বাসাকে ফিসফিস করে বকা দিচ্ছে। বাসা বলে কি হলো, একা কি বলছিস? কিছু বলতে চাইলে জোরে বল, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। না কিছু না, তুই নে চা খা। পাশের রুম থেকে জোরে সাউন্ড আসছে বলে ম্যারি সেখানে যায়। সিনেমার ডায়লগের সঙ্গে নিজে অ্যাক্টিং করার চেষ্টা করছে। ম্যারি ক্যাসেট বন্ধ করে দেয়। তো এই ভাই সাহেবের নাম হলো রাজু। মনে আছে ম্যারি যখন ছোটবেলায় 2টা ছেলের সঙ্গে খেলছিল, এই সেই দুজন। রাজু কথা বলতে পারে না, তার ইচ্ছে অ্যাক্টর হওয়ার। বাসা কানে শুনতে পারে না, তার ইচ্ছে একজন ফটোগ্রাফার হওয়ার। বাসা একটা ক্যামেরা দেখেছে কিনবে, তাই ম্যারির থেকে টাকা চাই। মানে ম্যারি তাদের দুজনকে বড় করেছে, বড় বোনের মতো করে আর কি। বাসা রাজুকে বলে কাল তো তোর অডিশন, কিন্তু কালকে তো অনেক লোক থাকবে, ভিড় হবে, তুই তো কিছু বলতে পারবি না। কেননা তুই আজকে গিয়ে ডিরেক্টরের সঙ্গে কথা বল, তোর ট্যালেন্ট দেখা, তাহলে ভালো হবে। আইডিয়া ভালো। রান্নাবান্না করার জন্য ম্যারি কাজ করছিল, তার ফোন বেজে ওঠে। ডক্টর পুদিনা ফোনে ম্যারিকে বলে তুমি যে কাজের কথা বলেছিলে হয়ে যাবে, সে ব্যাপারে কথা বলতে হবে, তো তুমি একটু ফ্রেশ হয়ে আমার চেম্বারে আসো।
রান্না শেষ করে ম্যারি গোসল পোসল করে শাড়ি পরে একেবারে টুকটুকি হয়ে সামনে আসে। আরে দিদি, তোকে তো সুন্দর লাগছে, ঘটনা কি? ম্যারি বলে, এসে বলছি দাঁড়া, আমার লাইফ পাল্টে যেতে চলেছে বলে খুব খুশি হয়ে সে বের হয়ে যায়। পুদিনা কার সঙ্গে যেন কথা বলছে, এর মাঝে ম্যারি চলে আসে। ম্যারিকে শাড়িতে দেখে পুদিনার মাথা খারাপ হয়ে যায়। আরে ম্যারি, তোকে তো আগুন লাগছে রে। আচ্ছা শোন, তোর কাজ হয়ে যাবে, কিন্তু 2 লাখ টাকা লাগবে। শুনেই ম্যারির হাসি মুখটা কালো হয়ে যায়। আরে রে, তুই চিন্তা করছিস কেন? আমি তো জানি তোর জন্য এই পরিমাণ টাকা জোগাড় করে একটু সমস্যা, আবার প্রমোশনটাও জরুরি। চিন্তা করিস না, আমি আছি না। 2 লাখ কেন, আরো যা লাগবে সব ম্যানেজ করবো। তুই জাস্ট আমার মনের ব্যাপারটা একটু বোঝ, ম্যানেজ কর। ম্যারি হয়তো আন্দাজ করতে পারছে আরামে কি বলতে চাইছে। ম্যারির সেই রিয়াকশনটাই শেষ হয়নি, আরামে তার দিকে এগিয়ে আসতে চায়। ভয়ে বা রাগে ম্যারি তাকে জোরে একটা ধাক্কা দেয়, যাতে পুদিনা চটকে এসে এর সঙ্গে লেগে পড়ে যায়। ম্যারি এখনো কিছু বুঝতে পারেনি, পুদিনার সাড়া নেই। যেতে লাগে তখন দেখে রক্ত পড়ছে। এবার সে ভয় পেয়ে যায়, শুধু ভয় না, খুব ভয় পেয়ে যায়। ওদিকে রাজু আসে কাস্টিং ডিরেক্টরের অফিসে অডিশন দিতে। অফিসের ভিতরে এসে দেখে কেউ নেই। আশেপাশে দেখছে, পাশের রুম থেকে আওয়াজ আসছে। আরে তুমি চিন্তা করছো কেন? এই নাও, তোমার অ্যাওয়ার্ড তো আমি এখনই দিয়ে দিচ্ছি। তোমার অ্যাওয়ার্ড পেতে কেউ ঠেকাতে পারবে না। দিদির ফোন আসে, রিসিভ করে রেখে যায়। আরে কি হয়েছে? বললাম না শপিং এ এসেছি, বাসা গিয়ে ফোন দিচ্ছি। তার মানে হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডকে সে মিথ্যে বলল, এটা তো কনফার্ম। ডিরেক্টর মুভিতে চান্স পাইয়ে দিবে, বিনিময়ে সে চান্স নিচ্ছে। দিদি বলে আগে মুভি কনফার্ম হোক তারপর। ডিরেক্টর বলে, আরে ওটা তো কনফার্ম, আমি তো কথা ফাইনাল করেছি, তুমি জাস্ট 2 দিন অপেক্ষা করো, দেখবে ফোন এলো বলে। তাতেও দিদি বলে না না না, এসব এখন না, কাজ শুরু হোক তারপর সব হবে। ছেলের মাথা খারাপ হয়ে যায়। আরে কিসের এত নাটক করছিস হ্যাঁ বলে যেই তার সঙ্গে জোরাজোরি করতে যায়, দিদি হাতের অ্যাওয়ার্ড দিয়ে তাকে একটা ঢিসুম দেয়। ডিরেক্টরের প্যাকআপ হয়ে যায়। আর এই সব কিছু দরজার ফাঁক দিয়ে রাজু দেখে ফেলে। দিদি এখনো বুঝতে পারেনি কি হয়েছে। যখন মালটা উঠিয়ে দেখে রক্ত টপটপ করে পড়ছে, হাওয়া টাইট হয়ে যায়। রাজু কি আর ওখানে থাকে? সে পালায়। ওদিকে বাসার সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নিতে একজনের সঙ্গে দেখা করতে এসেছে। ছেলেটা ক্যামেরা দেখালে বাসার পছন্দ হয়, সে নিয়ে নেয়। খুব খুশি সে, ফাইনালি ক্যামেরা কিনতে পারলো। সিন কাট করে ম্যারির কাছে আনে, যে ডক্টরের চেম্বার থেকে লুকিয়ে বের হয়ে ছুটে তার বাসার দিকে আসছে। তারা হুড়ো করে বাসার ভিতরে গিয়ে দেখে রাজু বসে আছে। ফোনটা রেখে চুপচাপ চেয়ারে বসে পড়ে। যা করেছে ছোট কোনো কাজ তো নয়। চোখের সামনে ভাসতে থাকে যে কি হয়ে গেল এটা। রাজুরও সেম অবস্থা, সে নিজের চোখে একজনকে মরতে দেখলো। দুজনেই চুপচাপ, কেউ কাউকে কিছু বলছে না। ম্যারির হাত লেগে বাজারে ব্যাগ পড়ে যায়, তারপরও তার খেয়াল নেই। চোখে মুখে পানি দিয়ে চেঞ্জ করে একটু স্বাভাবিক হয়। রাজু তো অমনেই বসে আছে। যেই ম্যারি এসে তার গায়ে হাত দেয়, সে চমকে ওঠে। সেই চমক থেকে দুজন স্বাভাবিক হয়নি, দরজায় জোরে জোরে শব্দ হতে থাকে। এরা তো আরো ভয় পেয়ে যায়। খুব ভয় আর সন্দেহ নিয়ে ম্যারির দরজা খুলতেই ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে। বাসা ক্যামেরা দিয়ে তার ছবি ওঠায়। দিদি, ক্যামেরা কিনে এনেছি, প্রথমে তোমার ছবি উঠালাম। এমনি এরা ভয়ে আছে, আর এ এসেছে ক্যামেরা নিয়ে। এখন কথা হলো, সে তো ক্যামেরা নিল অন্য একটা, বাট এটা কোথা থেকে এলো? রাজু ক্যামেরা দেখতে গিয়ে লক্ষ্য করে তার মুখে মার খাওয়ার দাগ। গিরে কি হয়েছে জিগাই, তখন বাসা বলে, আর বলিস না, একজনের থেকে ক্যামেরা কিনে নেই। খুব এক্সাইটেড হয়ে আমি ছবি তুলতে তুলতে বাড়ি আসছি। একটা ছেলে এসে ক্যামেরা দেখে বলে, এটা কই পেয়েছিস? সঙ্গে তার বন্ধু বান্ধবরা ছিল, ক্যামেরাতে তার নাম লেখাও আছে। আমি মনে করি ওরা হয়তো মজা করছে বা ধান্দাবাজ, তাই গায়ে লাগায় না। বাট ওরা আমায় খুব মারা শুরু করে। মানে সত্যিই ক্যামেরাটা তাদের ছিল, যে বিক্রি করেছে সে চুরি করে এনেছে। আমার কোনো কথাই তারা শুনলো না, ক্যামেরাটা নিয়ে গেল। মার খেয়ে ভাবলাম তোর কাছে যাই, দুজন একসঙ্গে বাড়ি আসবো। ওখানে গিয়ে তোর অফিসের বাইরে দেখি এই ক্যামেরা পড়ে আছে, অন করাই ছিল। আশপাশ দেখে যখন কাউকে দেখতে পেলাম না, নিয়ে এলাম। কপাল। ছবিগুলো দেখছে। আরে দিদি দেখ না, তোর ছবি কত সুন্দর এসেছে। ম্যারি আর কি দেখবে, সে তো তার টেনশনে মরে যাচ্ছে। ছবি দেখতে দেখতে একটু পিছনে আসতেই বাসা দেখে একটা ভিডিও প্লে করলে আমরা দেখি এটা তো সেই ডিরেক্টরের ভিডিও। ক্যামেরা লুকিয়ে রেখে সে বলছে, পার্টি আসতে চলেছে, তোরা একটু অপেক্ষা কর, আমি আগে আমার কাজটা সারি, তারপর তোদের দেখাবো নি। সে ক্যামেরা লুকিয়ে রেখে ওই মহিলার সঙ্গে ওসব বলছিল। তাদের দুজনের কথা শুনে রাজু বুঝতে পারে এই কথাগুলো তো সে শুনেছে। ফুটেজ দেখে বলে, সে তো এটা নিজের চোখে দেখেছে, এই জন্য তো সে টেনশনে আছে। ভিডিও চলছে, ডিরেক্টর পড়ে আছে। দিদি ভয়ে কি করে বুঝতে পারছে না। একটু পর সেখানে তার হাজবেন্ড চলে আসে, দেখে ডিরেক্টর পড়ে আছে। ও তাহলে এই তোর শপিং না, মেরে দিয়েছিস? রাজু ইশারা দিয়ে বলে সে তাকে দেখেনি, মানে ডিরেক্টর পড়ে যাওয়ার পরপরই সে চলে এসেছে, বাকি ভিডিও সে দেখেনি। ভিডিওতে আরও দেখা যাচ্ছে লোকটা তার বউকে যা বলছে তাতে বোঝা গেল সে তার বউকে খুব সন্দেহ করে, তার বউ তাকে খুব সন্দেহ করে। সে তার বউকে ফলো করে এখানে এসেছে, তার বউ তাকে মিথ্যে বলে অ্যাক্টিং করতে এই লোকের কাছে চান্স নিতে এসেছে, আর সে তো তার চান্স নিয়েছে। ডিরেক্টর জীবিতই ছিল, সে তাকে মারে আর বলে, এবার তোকে আমি সাইজ করব, এবার আমি তোকে বোঝাবো কি করে চালাতে হয় বলে জোরে একটা লাথি দেয়। বডি এসে কার সঙ্গে যেন লাগে আর ক্যামেরাটা বাইরে পড়ে যায়। সেটা আবার বাসা কুড়িয়ে পায়। এই হয়েছে যা হয়েছে। এই ঘোর থেকে তারা বের হতেই পারেনি, আবার দরজা জোরে জোরে শব্দ হতে থাকে। এরা তো ভয় পেয়ে যায়, পাবেই তো, ভয়ের কিছু তো দেখছিল। ম্যারি গিয়ে দরজা খুলতে দেখে পুলিশ। মুখ দেখতে নিচু হলে তার হুঁশ উড়ে যায়, কারণ এই পুলিশ আর কেউ না, একটু আগে তারা যাকে ভিডিওতে দেখছিল সেই তো। ইনি হলেন সিআই প্রভাকর। এনাকে তো চেনেনি, আসল নাম অজয়। ম্যারির অবাক হওয়া দেখে প্রভাকর জিগায়, কি পুলিশকে কখনো দেখোনি নাকি? ম্যারি বলে, এত কাছ থেকে দেখিনি স্যার, তাই।
তোমার ডক্টর পুদিনা মারা গেছে, তার ইনভেস্টিগেশনের জন্য এসেছি। কি স্যার মারা গেছে? কখন, কিভাবে? হসপিটালে সবাই বলছিল তুমি নাকি ডক্টরের খুব কাছের, আর তুমি জানো না সে মারা গেছে? ফোন তো আসার কথা। ম্যারি বলে স্যার আমার ফোনে চার্জ নেই তো, বন্ধ হয়ে আছে। ও আচ্ছা, এদের দেখে ইশারা করে তোরা কে? বাসা বলে স্যার আমরা 3 জন অনাথ, ম্যারি আমাদের বড় বোনের মতো বড় করেছে, একসঙ্গেই থাকি আমরা। নজর পড়ে ক্যামেরার দিকে। বোকারা ক্যামেরা এখানেই রেখেছিল। ক্যামেরা হাতে নিয়ে প্রভাকর অন করে। এরা তো ভয় পাচ্ছে, না জানি সেই ভিডিওটা দেখে ফেলে। প্রথমে তো ম্যারির ছবি ছিল, ছবি আর বাস্তবের রিয়াকশন সেম। কি ব্যাপার, এখানেও ভয়, এখানেও কি সমস্যা? ম্যারি কেটে দেয়, স্যার ওই যে রাজুর তো অ্যাক্টিং করার শখ, ও শর্ট ফিল্ম প্ল্যান করছে, তো তাই আমরা একটু সেটারই প্র্যাকটিস করছি, তাই না বলে ম্যারির দিকে ফোকাস করছে। এর মাঝে ম্যারির ফোনটা বেজে ওঠে। সে তো একটু আগেই বললো ফোনে চার্জ নেই। ম্যারি বলে ওটা না না স্যার, ওটা ফোন আমার না। প্রভাকর বলে আমি কি জিজ্ঞেস করেছি কার এটা? রাজু ধুম করে ফোন রিসিভ করে এমন করতে থাকে। প্রভাকর কথা বলতে বলে, কিন্তু সে বলতে পারে না। বাসা ফোন কেড়ে নেয়। আমার ফোন তুই ধরিস কেন বলে সে ব্যাপারটা হ্যান্ডেল করে। প্রভাকর কনফিউজ, আবে তোর ফোন সে কেন উঠালো? বাসা হি আবে হি হি করছিস কেন, নাম কি তোর? সে তো কানে কম শোনে, তার মতো করে হি হি করে যাচ্ছে। প্রভাকর রেগে কিছু করবে, তার ফোনটা বেজে ওঠে। তার সহকারী স্পিকার দিয়ে সামনে ধরে। ওপার থেকে শেখর বাবু নামে একটা গ্যাংস্টার ফোন করে। প্রভাকর তাকে বলে তোর লোক আমার ছেলে, যদি ওরা সত্যি কথা বলে তোর খেল শেষ। মানে প্রভাকর আর শেখর বাবুর মাঝে একটু ঝামেলা চলছে। যাক, শেখরের ফোনের সাথে প্রভাকরের একটু মুড পাল্টে যায়, আর সেই এদের পিছিয়ে না লেগে ম্যারিকে বলে থানায় ডাকলে চলে এসো। সহকারীকে বলে ওর নাম্বার নিয়ে আমার নাম্বার থেকে একটা মিস কল দাও, বলে তারা চলে যায়। এরা তো জানে বেঁচে গেল, তোর ডক্টর পুদিনা মারা গেছে আর তুই এখানে বসে আছিস। পুলিশ তোকে সন্দেহ করেছে কেন বলতো? সত্যিটা কি বল বল। ম্যারি তখন বলে কি কি ঘটেছে। বাসা বলে বাপ রে, ও একজনকে মারতে দেখেছে, যে মেরেছে সে আবার পুলিশ। আমি আবার সেই ভিডিওর ক্যামেরা এনেছি, আর তুই একজনকে মেরেই দিয়েছিস। এবার কি হবে? পাশের ফ্ল্যাটের লটকন এসে বলে তার রুমে বিদ্যুৎ নেই, আজ রাতে মুম্বাই যেতে হবে তাকে, তো ল্যাপটপটা একটু চার্জে দিতে হবে। ম্যারি নেই। যেতে যেতে লটকন ফোনে কাকে যেন বলছে, আরে যে অন্যায় করে সে যদি ভয় না পায় তার মানে সে সাহসী না, তার সাহসটা ফেক। এই কথা থেকে ম্যারির একটা আইডিয়া আসে। তার ফোনে তো প্রভাকরের নাম্বার থেকে মিস কল এলো। সে নাম্বারটা নিয়ে এদের ফোন থেকে প্রভাকরকে ফোন করে বলে, প্রভাকর স্যার বলছেন? জি স্যার, 5 লাখ টাকার ব্যবস্থা করুন, জলদি আমার দিতে হবে। ওই কাকে ফোন দিয়েছিস বুঝতে পারছিস? জি স্যার, খুব ভালো করে। বউকে হাতে নাতে ধরতে গিয়ে কাস্টিং ডিরেক্টরকে যেভাবে মেরেছেন স্যার, খুব ভালো করে চিনতে পেরেছি কে আপনি। শুনে তো প্রভাকরের হুঁশ উড়ে যায়। ম্যারি বলে স্যার 5 লাখ নিয়ে অমুক জায়গায় আসুন। এর মাঝে ম্যারির ফোনটা আবার বেজে ওঠে। প্রভাকর তো শুনতে পায়। ম্যারি ব্যাপারটা ইগনোর করতে কথা শুরু করে, স্যার পুলিশের মাথা না খাটিয়ে তাড়াতাড়ি টাকা নিয়ে আসুন, নয়তো। প্রভাকর বলে ঠিক আছে আমি আসছি। মানে রিংটোন শুনে হয়তো সে বুঝতে পেরেছে কে এটা। বাসা রেগে যায়, আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটু আগে তো সে কথা বলে গেল, যদি চিনতে পারে তাহলে কি হবে আমাদের বুঝতে পারছিস? ম্যারি সাহস দেয়, আরে ভয় পেতে হবে না, তোরা রেডি হ, আমরা এখানে থাকবো না, চলে যাবো চল। সেই দিন আবার কিসে যেন উৎসব ছিল। এরা রেডি হয়ে বের হয়ে যাবে, বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ যাওয়ার পর ছোটবেলায় তারা যা দেখেছে সেখান থেকে অন্ধকারে একটু ভয় পায়। ম্যারি মোমবাতি জ্বালাচ্ছে, পেছনে প্রভাকর এসে যায়। ম্যারি চোখে দেখতে পায় না, কিন্তু খুব শার্প, সে বুঝতে পারে। প্রভাকর এসে ম্যারির সামনে দাঁড়ায়, টাকা নিবি না বলে বাতি নিভিয়ে দেয়। এর কিছুক্ষণ পর আমরা দেখি প্রভাকর দুজনকে বেঁধে ম্যারিকে এখানে বসিয়ে রেখেছে। মোমবাতি তার হাতে। কত বড় সাহস তোদের, আমাকে ফোন করে আমার ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করতে চাস? রাজুকে ধরে, বল ভিডিও কই। গোলাম মোমগুলো তার হাতে ফেলছে, কিন্তু সে তো কিছু বলতে পারবে না, এটা তো আর প্রভাকর জানে না। ম্যারি বলে স্যার ওকে টর্চার করেন না, ও কিছু বলতে পারবে না, ওকে বলে লাভ নেই, কারণ ও কথা বলতে পারে না। শুনে প্রভাকর কি কথা বলতে পারে না? বাহ, কথা বলতে পারে না কিন্তু অ্যাক্টর হবে, গুড। বাসাকে ধরে, বল তুই বল ক্যামেরা কই। সে তো কানে শোনে না, সে বারবার বলতে থাকে স্যার ওকে বলে লাভ নেই, ও কিছু বলতে পারবে না, ও কথা বলতে পারে না। তাকেও যখন টর্চার শুরু করে, ম্যারি বলে স্যার ওকে বলেও লাভ নেই, ও কানে শুনতে পায় না। প্রভাকর আবার কি চলছে এখানে? ম্যারিকে ধরে, তুই তো ভালো আছিস না, বল বল ক্যামেরা কই। ম্যারি বলতে চায় না। প্রভাকর উল্টাপাল্টা কিছু করবে, দরজায় নক পড়ে। মানে ওই যে ল্যাপটপ চার্জে দিয়ে গেল লটকন নিতে এসেছে। সমানে দরজায় নক করছে, উপায় নেই। প্রভাকর ম্যারিকে যেতে বলে। ম্যারি ল্যাপটপ দেয়, শালা গল্প শুরু করে দেয়। ম্যারি ফেসে টেনশন। লটকন জিগাই, তুমি সব সময় এমন করে থাকো কেন? আমি যাচ্ছি বলে কি টেনশন হচ্ছে? তুমি বললে তো আমি থেকে যাব। প্রভাকরের তো রাগ উঠছে, সে কেন যাচ্ছে না। লটকন কথা বাড়াতেই আছে। প্রভাকরের কাছে আবার কল আসে শেখর বাবুর। সে তার সঙ্গে কোনো ডিলে যেতে চায় না, সেসব নিয়ে কথা বলছে, রাগারাগি করছে। বাসা আবার সমানে ম্যারি ম্যারি বলে ডাকা শুরু করেছে। একটু পর লটকন চলে যায়, বাসা সমানে ডাকতেই আছে ম্যা ম্যা করে। প্রভাকর রাগ করে ফোনটা তার দিকে চটকা দেয়, ম্যারি ধাম করে ধরে ফেলে। প্রভাকর আবার কি করে ধরলি তুই এই অন্ধকারের মাঝেও? ম্যারি বাসাকে বলে ক্যামেরা দিয়ে দিতে। সে তাদের বাঁধন খুলে দেয়। প্রভাকর ক্যামেরা নিয়ে মেমোরিটা খুলে আগে ভেঙে ফেলে, তারপর মেমোরি কার্ড চিবায় থুরথুরা করে ফেলে পাট নিতে থাকে। এবার তোদের কি হবে? আগে কে মরবি বল, তোদের তো বেঁচে রাখা যাবে না, তোরা তো ভিডিওতে দেখে ফেলেছিস। ম্যারি হেসে ওঠে, আরে স্যার অনেক খেলেছেন, আর না।
প্রভাকর বলে, ওই মাথা কি ঠিক আছে? কি বলছিস? গান সামনে দেখতে পাচ্ছিস না? ম্যারি বলে, আরে স্যার বসুন না, মারবেনই তো, আগে 3টা কথা বলি, তারপর না হয় মাইরেন। রিল্যাক্স হয়ে বসে। তারপর ম্যারি বলে, স্যার আপনি মৃত্যুর ভয় দেখাচ্ছেন? মৃত্যুকে আমরা কাছ থেকে দেখেছি, নিজের মায়ের মৃত্যু দেখেছি, এর থেকে বেশি ভয়ানক আর কি হতে পারে বলুন? তারা ছোটবেলার কথাগুলো বলে। প্রভাকর বলে, ও তুই তাহলে সেই অন্ধকার রাতের মেয়ে? ম্যারি বলে, জি স্যার। এবার আমার দ্বিতীয় কথা শুনুন। আমার না লাইফে অনেক স্বপ্ন আছে, অনেকগুলো ইচ্ছে আছে, আর আমার সেই স্বপ্নের মাঝে যে আসবে তাকে আমি ছাড়বো না, চাই সে ডক্টর হোক বা অন্য কেউ। আমি চোখে কম দেখি, বা বলতে পারেন লেন্স ছাড়া দেখতেই পারি না, কিন্তু ব্রেন কাঁচা না। এবার আমার 3 নম্বর কথা শুনুন। কিছুক্ষণ আগে যে ছেলেটা ল্যাপটপ নিয়ে চলে গেল, তাতে আমি আপনার ভিডিওর কপি করে রেখেছিলাম, সে নিয়ে পাওয়ার পার। আমি জানতাম এমন কিছু হবে, তাই আমি কপি করে প্রমাণ রেখে দিয়েছি। সো এখনো প্রমাণ আমাদের কাছে আছে, আর সেটা আপনার হাতের বাইরে। এবার তো আর কোনো উপায় নেই। প্রভাকর গেঁড়া কলে পড়ে যায়। ঠিক আছে, আমি টাকা দিতে রাজি, তুমি প্রমাণ আমাকে দাও। সে 1 ঘন্টার মাঝে টাকা নিয়ে আসবে বলে চলে যায়। প্রভাকর যাওয়ার পরে এরাও বাসা থেকে বের হয়। নিচে এসে ম্যারির মনে পড়ে সে কিছু একটা উপরে রেখে এসেছে, সেটা নিতে যায়। এরা ডান্সের তালে মজে যায়। ম্যারি রুমে গিয়ে একটা পেপারের কাটিং, মানে তার মাকে মারার পর যে নিউজটা হয়েছিল সেটা সে যত্ন করে রেখে দিয়েছে, সেই কাটিংটা সঙ্গে নিয়ে আসে। বাসা বলে, দিদি আমরা তো এখন ফ্রি, এখন বড়লোক হতে চলেছি, কিন্তু তোমার জায়গায় আমি হলে না 5-এর জায়গায় 25 চাইতাম। ম্যারি বলে, আচ্ছা তাই না? টাকা দেওয়ার পর যখন ও ভিডিও চাইবে তখন? আমি তো ল্যাপটপ ওপেনই করিনি, প্রমাণ ওখানে কখন কপি করে রাখলাম? মিথ্যে বলেছি ওকে, এই সেরেছে। দিদি কি করেছিস? ওই বেড়া তো আমাদের ছাড়বে না। আরে কিচ্ছু হবে না, চল আমার সঙ্গে। 3 জন বের হয়ে যায়। ওদিকে প্রভাকর টাকার ব্যবস্থা করতে যেতে যেতে বাস স্টপে লটকনকে দেখতে পায়। ব্যাস আর কি, সে তাকে ধরে ফেলে, ফাইল ওপেন করতে বলে। সে তো ভিডিওর ব্যাপারে কিছুই জানে না, কিছু বুঝতে পারছে না। প্রভাকর সবগুলো ভিডিও ফাইল ওপেন করতে বলে। নিউ ফোল্ডার খুঁজে খুঁজে ভিতরে গিয়ে দেখে এ তো পানুর উস্তাদ, ভরপুর কালেকশন তার কাছে। পাল প্রভাকর তার জ্যাকপট সাপের বাক্স নিয়ে নেয়। ম্যারি এদের নিয়ে একটা টেল্লি এলাকায় আসে, যেখানে সব হাওয়াই ভাষার লোকেরা থাকে। একজনকে নোট দিয়ে বলে শেখর বাবুর কথা। লোকটা বলে মাছলি বাজার। ম্যারি গাড়ির সামনে নিতে বলে। প্রভাকর পুরো ল্যাপটপ চিরুনি তল্লাশি দিয়েছে, কিছু পায়নি। সে বুঝতে পারে তারা তাকে চাপা মেরেছে। বাসায় এসে দেখে তালা মারা। কনফার্ম হয় ম্যারি তাকে বোকা বানিয়েছে। ম্যারি চলে আসে ঘাটের পারে। শেখর ভাইয়ের সঙ্গে দেখা করতে হবে, কিন্তু ব্যাপারটা সহজ নয়। যাচ্ছে ভিতরে। প্রভাকর তার ফোর্সদের বলে শহরে নাকাবন্দি করতে, তারা যেন কেউ সেখান থেকে পালাতে না পারে, শহর ছাড়তে না পারে। ম্যারিকে এখানে থামানো হয়। ম্যারি বলে সে শেখর ভাইয়ের কাছে যাবে, এরা যেতে দেয় না। এখান থেকে শেখর ভাইয়ের খাস চামচা পার্ট নেই। ছাড়, আমি দেখছি। ম্যারি তার কাছে যায়। কি হয়েছে? ম্যারি বলে শেখর ভাইয়ের সঙ্গে দেখা করতে হবে। সেও পার্ট নিচ্ছে। না না না, দেখা করা যাবে না, ভাই খুব বিজি। ম্যারি হাত ধরে, ভাইয়া প্লিজ। ব্যাস আর কি লাগে, ছেলে একেবারে গলে গোবর হয়ে যায়। ফোন জমা নিয়ে তাদের সঙ্গে করে শেখর ভাইয়ের কাছে নিয়ে যায়। গোবর আগে গিয়ে ভাইকে বলে তার খুব পরিচিত, দেখা করা দরকার। শেখর ভাই মুখ ফিরায় না, না সে এখন কারোর সঙ্গে দেখা করবে না। ম্যারি বলে, ভাই ওই সিআই প্রভাকরের খবর আছে। এবার ভাই মুখ ফেরায়। তো এই হলো কুখ্যাত সন্ত্রাসী হিরো আলম, শেখর ভাই। এনাকে চেনেন না? ব্রহ্মাজি বাপু নামে তার একটা মুভি আমাদের চ্যানেলে আছে, দেখেন, বেশ ভালো। কি বললে তুমি? ম্যারি বলে, প্রভাকর তার বউকে হাতে নাতে ধরতে গিয়ে একজন ডিরেক্টরকে মেরেছে, সেই ভিডিওটা আমার কাছে আছে। আচ্ছা, পরিবর্তে তোমার কি চাই? ম্যারি বলে, আমাদের জান বাঁচান। ওই ভিডিওর জন্য প্রভাকর ওর পাওয়ার খাটিয়ে আমাদের থামানোর চেষ্টা করছে। আপনি শুধু আমাদের শহর ছাড়তে সাহায্য করুন, আমরা আপনাকে ভিডিও দিয়ে দেব। শেখর বলে, তো প্রমাণ কই? ম্যারি বলে, সেফলি আমি এক জায়গায় রেখে এসেছি। শুনে তো এরা অবাক, সব তো শেষ, সে কি লুকিয়ে রেখেছে, কখন রাখলো? শেখর বলে, আমি তোমার কথা কেন মানবো? ম্যারি বলে, ঠিক আছে, তাহলে আপনি প্রভাকরকে ফোন করে আমি যেভাবে বলতে বলি বলে দেখুন, তারপর বুঝতে পারবেন। প্রভাকর থানায় পায়তারি করছে। শেখর ফোন করে পাঠ, কিরে প্রভাকর, কি মেরেছিস মায়েরি? বউ স্বামী মিলে লোকটারে এভাবে সাইজ করতে পারলি? প্রভাকর বলে, ও তাহলে ওরা 3 জন তোর কাছে? শেখর, ভিডিও আর ওই 3 জনকে আমার হাতে তুলে দে, তোর লোকদের আমি ছেড়ে দেব। শেখর প্রভাকরের কথা কানেই নেয় না, সে হেসে হেসে ফোনটা কেটে দেয়। কথা যেহেতু সত্যি, শেখর বাবু খুব খুশি ম্যারির ওপর। ম্যারি তো নিজেকে খুব চালাক মনে করছে। শেখর বলে, তুমি আমার যে উপকার করেছো আমি সারা জীবন মনে রাখবো। আরে মাছ রান্না হয়েছে, তোমরা খেয়ে তারপর প্রমাণ নিতে যাও, ঠিক আছে? আমি তোমাদের সেফলি কলকাতা পাঠিয়ে দিব, ও কিচ্ছু করতে পারবে না। খুব ভালো। খাবার দেওয়া হয়। ম্যারি আরেকটু শেখরকে ইমোশনাল করতে বলে, ভাই আমাদের কেউ নেই, আমরা অনাথ, আগে পিছে কান্না করার কেউ নেই বলে কি আমরা বাঁচতে পারবো না? শেখর বলে, আরে রে এভাবে বলছো কেন? এসব নিয়ে ভাবতে হবে না, খাও 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 বলে সে সাইডে যায়। বোঝা ভালো, কিন্তু বেশি বোঝা ভালো না। যাক, এরা আরামসে খাচ্ছে। রাজের কিউরিসিটি বেড়ে গেছে, কেমনে কি হবে। ম্যারি তাদের বলছে, চিন্তার কিছু নেই, আরামসে তোরা খা, আমি দেখছি। খাওয়া দাওয়া শেষ করে ম্যারি হাত ধুতে সাইডে যায়। শেখর এখানে ফোনে কথা বলছে, ম্যারি এখান থেকে শুনতে পাচ্ছে। শেখর ফোনে কাকে যেন বলছে, আরে ভাই চিন্তার কিছু নেই, তারা নিজে এসে জালে ধরা দিয়েছে, আমি কি করব? মাত্র 3টা মাছ, 1 রুই 2টা কাতলা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ম্যারি ভয় পেয়ে যায়, তার শ্বাস চেপে আসতে থাকে। আর আমাদের দেখানো হয় সেদিন যে লোকটা তার মাকে মারছিল, তার মা তাকে বলছিল আমার বাচ্চারা অনাথ হয়ে যাবে,
তারপরেও সে শোনেনি। মেরে মুখোশ খুলে এই কথাই বলেছিল, সব মাছ তো আমরা নিয়ে যাচ্ছি, বাকি থাকলো একটা কাতলা, 2টা রুই, তাও আবার অচল, ওদের জন্য বেঁচে থেকে কি করবি? এখন আবার সেম ডায়লগ ম্যারি চিনে ফেলেছে। শেখর ফোনে বলছে, ভাই ভয় নেই, মাছের ঠিকানা নেই, অনাথ মাছলি, কেউ কিছু বলবে না। ম্যারি বুঝতে পারে কি ব্যাপার। তার মানে ম্যারি যদি তখন ওখানে অনাথ না বলতো, শেখরের মাথায় কিন্তু এই আইডিয়াটা আসতো না। এদের কিছু বলবে, শেখর আসে, কি খাওয়া হয়েছে? ম্যারি তার কথা যে শুনতে পেরেছে সেটা না বুঝতে দিয়ে বলে, জি ভাই, খাওয়া শেষ, তাহলে আমরা গিয়ে প্রমাণ নিয়ে আসি। শেখর বলে, তুমি যাও, এরা থাক। ম্যারি তো তা করবে না। শেখর বলে, যা বলছি তাই করো, যাও, তুমি সঙ্গে ওই তেলাপোকাকে নিয়ে যাও, ওরা এখানেই থাক, যাও। উপায় তো নেই, সে জোরও করতে পারছে না। চান্দুকে নিয়েই রওনা দেয়। এখানে এসে ম্যারি বাইক থামাতে বলে। তেলাপোকা বলে, এটা কি তোমার আত্মীয়র বাড়ি? ম্যারি বলে, না না না, সিআই প্রভাকরের। কি? সে ভয় পেয়ে যায়। ম্যারি বলে, আরে যার প্রমাণ তার কাছে রাখলেই তো সেফ থাকবে, সে সারা দুনিয়া খুঁজবে কিন্তু তার কাছে খুঁজবে না। আচ্ছা শোনো না, তোমার ফোনটা কি একটু আমায় দিবে? গোবর তো গলায় আছে। ফোন দিয়ে দেয়। ম্যারি প্রভাকরের বাড়ির ভিতরে যায়। এরা বসে বসে ভাবছে, ম্যারি যদি প্রমাণ নিয়ে আসতে না পারে তাহলে এদের কি হবে। এভাবে মাছের মতো তাদের ছেলে ফেলবে। যাক, ম্যারি সেখান থেকে বের হয়ে আসে। যাওয়ার সময় একটা মেডিকেল স্টোরে থামে। ম্যারি তেলাপোকাকে এমন একটা ভান করে কথা বলে যেন সে বালিশের কাভার নিতে যাবে। ছেলে তো খুব এক্সাইটেড, আজ বুঝি কিছু একটা হবে। ম্যারি কি যেন একটা দোকানদার থেকে নেয়। দোকানদার বলে, আমার নাম যেন না আসে। ঠিক আছে। সেখান থেকে আবার ঘাটে ফেরে। তেলাপোকা বলে, ম্যারি তুমি তাইলে ভাইয়ের কাছে যাও, আমি আসছি। ম্যারি এসে যখন এদের মেমোরি কার্ড দেখায়, এরা জানতে চায় কেমনে কি হলো। আমরা তো জানবো না। তাদের সঙ্গে আমাদেরও দেখায় যে সে প্রভাকরের বাসায় গিয়ে খুব মুড নিয়ে ভেতরে যায়। তার বউ তো আরে কে আপনি, এভাবে হুট করে বাসায় ঢুকে যাচ্ছে? ম্যারি খুব পাট নিয়ে বলে, তাহলে তোমরা দুই জামাই বউ মিলে আমার ভাইকে যে মারলে সেটা কি প্ল্যান করেছিল নাকি হুট করে? দিদি তো কিছু বলতে যাবে, ম্যারি থামায়, বলে, দেখো তোমরা দুই জামাই বউ মিলে কি করেছো আমি সব জানি, ভিডিওতে আমি সব দেখেছি। তোমার বদমেজাজের জামাইয়ের কারণে আমি আমার ভাইকে হারিয়েছি, আর তুমি তোমার স্বপ্ন হারিয়েছো। আমার কাছে যে প্রমাণ আছে আমি যদি পুলিশকে দেখাই তোমরা দুজনেই জেলে যাবে। কিন্তু আমি বুঝতে পেরেছি এতে তোমার কোনো হাত নেই, তুমি তো নিরুপায় ছিলে। তাই আমার কাছে একটা উপায় আছে, যদি তুমি রাজি হও। ম্যারি ভিডিও রেকর্ড চালু করে দিদি অ্যাক্টিংয়ে নেমে যায়। সেদিন কি হয়েছিল পুরোটা বলতে থাকে। তো বলছে, আমার অ্যাক্টিং করার খুব ইচ্ছে, তাই বালুর সঙ্গে আমি যোগাযোগ করি। সে আমাকে স্পেশাল ক্যারেক্টার দিবে বলে দেখা করতে বলে। আমি তার কথার ভাঁজ শুনে বুঝতে পেরেছিলাম তার মতলব কি ছিল। তারপরে আমি তার সঙ্গে দেখা করতে যাই, কারণ আমি অ্যাক্টিং করব। বালু আমার সঙ্গে জোরাজোরি করার ট্রাই করছিল যাতে আমি একটু ধাক্কা দেই। সে পড়ে গিয়ে একটু ব্যথা পায়, কিন্তু তখনই আমার স্যাডিস্ট হাজবেন্ড সেখানে এসে আমার উপর রাগ করে তাকে মেরে ফেলে। ম্যারি আরেকটু উস্কে দেয়, কিভাবে মেরেছে একটু দেখাও দেখি। দিদি তেমন করেই দেখায়। এগুলো রেকর্ড করে সেই মেমোরি কার্ডটা নিয়ে এসেছে। এই জন্য তেলাপোকা থেকে সে ফোনটা নিয়েছিল। এরা তো জানে না শেখরের ব্যাপারে সে কি প্ল্যান করে রেখেছে। ম্যারি তাদের বলার চেষ্টা করছে। শেখর দূর থেকে ডাকে, প্রমাণ এনেছো? ম্যারি বলে, জি ভাই, বোর্ডে উঠে তারপর তোমার হাতে দিয়ে দিবনি। ঠিক আছে। ম্যারি এদের বলে, শোন, এই হারামজাদাকে তোরা যেন ভালো মনে করিস না। এ শুধু মাছ না, মাছের আড়ালে অর্গান ট্রেডিং করে। আমার মা ও বাকি বাচ্চাদের গায়ে ভর পিছনে এরই হাত ছিল। চিনতে পেরেছিস তোরা? এদের তো হাওয়া টাইট, এবার কি হবে? শেখর বারবার ফোন করে প্রভাকরের সঙ্গে খুব মজা নিচ্ছে। একটু পর শেখরের একটা লোক এসে বলে, গাড়ি এসেছে, মেন ঘাটে যেতে হবে, চলুন। দুই বলদা তো ভয় পাচ্ছে, না জানি শেখর তাদের কই নিয়ে যাচ্ছে। ম্যারি সাহস দিচ্ছে, ভয় করিস না, ওরা আমাদের ব্যাপারে কিছু জানে না। গাড়ির কাছাকাছি আসতেই শেখরের লোক ইচ্ছে করে ম্যারির চোখে পানি ঢেলে যাতে তার লেন্স খুলে আসে। তারা এই কাজ কেন করলো মাথায় রাখেন। বলে, আরে সরি, ভুল করে হয়ে গেছে। ম্যারি ইগনোর করে, কিন্তু তার তো লেন্স খুলে পড়েছে। সে সামনে ঝাপসা দেখছে। গাড়িতে উঠতে যাবে, শেখর আসে। আরে ম্যারি, খারাপ, এত তারা কিসের? তুমি তো তোমার ব্যাগ ফেলেই যাচ্ছ। ব্যাগটা হাতে দিয়ে শেখর বলে, কিছু স্মৃতি ভিতরে থাকা ভালো, বাইরে বের করা ঠিক নয়। আশ্রমের যে বাচ্চাগুলোকে আমি ছেড়েছিলাম, তুমি তাহলে সেই ম্যারি? মানে পত্রিকার কাটিং ম্যারি তো ব্যাগে রেখেছিল, সে সেটা দেখে ফেলেছে। আর এরা তিনজন তো কানা ঠসা বোবা। এটা দেখেই তো সে সেদিন তাদের কিছু বলেনি, ছেড়ে এসেছিল। পেপার কাটিং থেকে শেখর এটা জানতে পেরেছিল। এই জন্য তার লোকদের বলেছিল যাতে চোখে পানি দেয় আর লেন্সটা পড়ে যায়, আর এরা তাদের ইজিতে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারে। যাক, ধরা তো খেয়ে গেছে, এখন তো কিছু করার নেই। গাড়িতে উঠানো হয়। পেছনে একটা স্যাড মিউজিক দিয়ে তাদের ছোট থেকে বড় হওয়ার মাঝে স্মৃতিগুলো মনে করায়। তারা একসঙ্গে থেকেছে, কতটা সময় পার করেছে, আজ কি হবে কে জানে। পুরোনো কথা মনে করতে করতে তাদের নিয়ে আসা হয় আসল জায়গায়, যেখানে শেখরের ইলিগাল কাজ চলে। এখন ভিলেন এত বড় চালাকি করে তাদের ধরে আনলো, একটু ডায়লগ বাজে না হলে চলে। শেখর ডায়লগ মারছে, তার ডায়লগ মারা শেষ হয়নি, ম্যারি হেসে ওঠে। ওই মরতে চলেছিস আর হাসছিস? ম্যারির হাসি আরো বেড়ে যায়। আর আমরা দেখি সাঁ করে একটা গাড়ি সব ভেঙে চুরি ভিতরে আসলো। কে এলো? প্রভাকর। সেখানে কি করে এলো? তো তেলাপোকার সঙ্গে যখন ম্যারি প্রমাণ নিতে গিয়েছিল, ওই যে তার থেকে ফোনটা নিল, সাইডে গিয়ে ম্যারি প্রভাকরকে কল করেছিল। প্রভাকর সে সময় বলেছিল, প্রমাণ তো তোর কাছে নেই, শুধু শুধু আমায় প্যারা দিচ্ছিস কেন, তোর খবর আছে। তখন ম্যারি তার বইয়ের কথা বলে যে সে কি বলেছে, সে সব কিছু সেগুলো রেকর্ড করে নিয়েছে। এখন সেটা নিতে হলেও তাকে টাকা দিতে হবে।
আর শেখর তো তাকে ছাড়বে না। সে যদি পুরুষ হয়ে থাকে তাহলে যেন শেখরকে মেরে তাদের ধরে নিয়ে যায়। এসব বলে প্রভাকরের মাঝে একটা জিত তুলে দিয়ে ফোনটা রেখে দিয়েছে। লোকেশন তো বলেছেই, এই জন্য ভাই সাহেব এখানে এসেছে। তো ম্যারি যেহেতু প্ল্যান করে এনেছে, যেটা হওয়ার সেটাই হচ্ছে, কোনো কথা নেই। প্রভাকর এপার থেকে, শেখরের লোকজন ওপার থেকে চলছে পাদাবাদি। এরা লেগে আছে তাদের মতো, মাঝে দিদি আরামসে মজা নিচ্ছে। কিছুক্ষণ পর প্রভাকরকে মনে হয় একটা জামের বিচি লেগে যায়, সে পড়ে যায়। শেখর মনে করে তার খেল খতম, কিন্তু না, সে জাস্ট আঘাত পেয়েছে, কাতর হয়নি। এবার আরো 2টা কলা নিয়ে নেমে পড়ে। তারপর আর কি, শেখরের সব লোক শেষ। শেখর বের হয়, মার মার, সবাইকে মার, মেরেছিস আমাকেও মার, শালা পাগল হয়ে গেছিস নাকি বে, কি করছিস এসব, ঠান্ডা হয় আর, চল বসে কথা বলি। এসব কি, শোন, আমার যত টাকা 1 ভাগ তোর, বিজনেসেও ভাগিদার দিব, চল ওকে শেষ করে দে। ম্যারি হাসছে, স্যার ওর কথা শুনেন না, আপনি কি পুরুষ না? শেখর বুঝতে পারে ম্যারি তার মাথা খারাপ করে দিয়েছে। এই প্রভাকর, ওর কথায় কান দিস না, সব হারাবে কিন্তু, আমায় মেরে লাভ কি তোর ইয়ার? ম্যারি বলে, স্যার ও না হয় বোকা, আপনি তো বোঝেন, যে শেখরকে পুলিশ 12 বছরে কিছু করতে পারেনি, আপনি তাকে হাতে নাতে ধরেছেন, ভাবুন একবার কি হবে। আমাদের মারলে তো বুলেটের হিসেব দিতে হবে, ওদের মারলে তো দিতে হবে না। পুরো দেশে আপনি হিরো হয়ে যাবেন, প্রমোশন কে থামাবে? সোজা প্রধানমন্ত্রীর হাত থেকে মেডেল, তখনকার পাওয়ারের কথা ভাবুন। এরা ম্যারির চাপা দেখে তো অবাক হচ্ছে। প্রভাকর ইমপ্রেসড হয়, কথায় যুক্তি আছে। শেখর বুঝতে পারে প্রভাকর গলে গেছে, রেগে যায়, আবে গাধা, এই জন্যই তো তোর বউ আরেকজনের কাছে যায়। এই কথা শুনে কার বার্তা ঠিক থাকবে, রাগ উঠে যায়, ঠাঁই করে একটা মারে, বাট লাগে না। আবার মারে, দেখে বুলেট শেষ। বুলেট নেই দেখে শেখর তো খুব খুশি, এবার তোর কি হবে বেটা? তার হাতিয়ার বের করে, শালা তুই আমার কথা শুনবি না, নে এবার মর বলে প্রভাকরকে মারতে যাবে। ম্যারি 1 পা এগিয়ে দিয়ে টুক করে একটা টোকা দেয় শেখরের গলার সাইডে। শেখর চুপ, সবাই হা। কি হলো? এখান থেকে টপ টপ করে তরমুজের ঝোল পড়ছে। দিদি এত বড় একটা চাল চাললো, ডায়লগ তো বানতা হ্যাঁ। ডায়লগ শেষ তো এখন রক্তের বন্যা, সঙ্গে বৃষ্টির কন্যা। সিনটা ভালো লাগে, কিন্তু এখানে তো ওইভাবে দেখাতে পারছি না। শেখরের শিখর কেটে গেল। যাক, ম্যারি প্রমাণ প্রভাকরকে দিয়ে দেয়। প্রভাকর বলে সে টাকার ব্যবস্থা করছে, বলে চলে যায়। ক্যামেরা ম্যারির দিকে ফোকাস করে রেখে রাত পার করে পরের দিন সকালে স্টেশনে নিয়ে আসে। এরা স্টেশনে বসে হয়তো শহর ছেড়ে চলে যাচ্ছে, সেটা ক্লিয়ার করতে স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন শুরু হয় 8 বছর পর মুম্বাই। নিউজে বলছে বেশ কয়েকটি সোশ্যাল ওয়েলফেয়ার যারা রাতারাতি অনেক টাকার মালিক হয়েছে তাদের তদন্ত করতে সরকার লিস্ট জারি করেছে, যার মাঝে সংকল্প ওয়েলফেয়ারের নাম বারবার উঠে আসছে। সরকারের পক্ষ থেকে যে স্পেশাল টিম বানানো হয়েছে তাকে লিড করতে হায়দ্রাবাদ থেকে স্পেশালি এক অফিসারকে এই কেসের জন্য আনা হচ্ছে। দেখা যাক কি হয়। দিদির রিপোর্ট মতে সিন থানাতে নিয়ে আসে। সেই স্পেশাল অফিসারের আগমনের অপেক্ষায় বসে আছে এনারা। কাকু বলে, স্যার সে কি পারবে তাকে ধরতে? সিনের কাকু বলে, মনে হয় পারবে, কারণ হায়দ্রাবাদের শেখর অর্গান ট্রাফিক গ্যাংকে তিনিই ধরিয়ে দিয়েছিল, যার কারণে তাকে সরকার থেকে মেডেল দেওয়া হয়েছে। তার হাত থেকে কোনো কেস বাদ পড়েনি। চলো দেখা যাক কি হয়। তার নাম নিতে নিতেই চলে আসে সেই স্পেশাল অফিসার। কি চিনতে পেরেছেন তো? প্রভাকর। এখন সে প্রমোশন পেয়ে অনেক বড় অফিসার হয়েছে। তাকে আনা হয়েছে এই কেসের জন্য। ভিতরে এসে প্রভাকর কেসের ডিটেলস দেখছিল। কাকু বলে, স্যার এত কম সময়ে এই অর্গানাইজেশনের এত উন্নতি আমাদের বিপাকে ফেলেছে। যদিও তারা অনাথ বাচ্চা, প্রতিবন্ধী শিশু, বয়স্ক লোকদের সহযোগিতাই করে, কিন্তু এত টাকার মালিক কি করে হলো বুঝে আসছে না। প্রভাকর জিজ্ঞাসা এই অর্গানাইজেশনের মালিককে। কাকু বলে, কৌশল্যা দেবী। ছবি আছে কোনো? কাকু গিয়ে তার ছবি প্রিন্ট করে নিয়ে এসে যখন বসকে দেখায়, ছবি দেখে প্রভাকর চোখটা বন্ধ করে হতাশার একটা নিঃশ্বাস নেয়, কারণ সে আর কেউ না ম্যারি। প্রভাকরের হতাশা দেখে এই কাকু বলে, স্যার মেয়ে মানুষ তো, ধরে ফেলবো, এটা কোনো ব্যাপার না, ধরা পড়বে। প্রভাকর বলে, কাকু বয়সে বড় হন তাই গভীরের গালি দিচ্ছি না। শুনুন, বুলেট কখনো খেয়েছেন? সামন দিকে ঢুকে সব চিরে পেছন দিয়ে বের হয়, মানুষ বুঝতেই পারে না কি হলো। ওই মহিলা তেমনই। মহিলা বা মেয়ে ভেবে হালকা মনে করেছেন বলে তো আজ আমাকে এখানে আসতে হয়েছে। মুকুলজি, মিটিং ফিক্স করুন। মিটিং ফিক্স করা হয়। ম্যারির পক্ষ থেকে একটা লোক আসে স্যারকে নিতে। গাড়ি দেখেই তো স্যার হা। তারপর তাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। সেখান থেকে আবার টুকটুকিতে করে প্রভাকরকে নিয়ে আসা হয় মেইন জায়গাতে। কারবার দেখে তো প্রভাকর অবাক হচ্ছে, কি একটা পরিবেশ। আশ্রমের ভিতরে গিয়ে সে যা যা দেখতে পায় আরো অবাক হয়। মানে এখানে কোনো রকম মন্দ বাতাস নেই, সবকিছু একবার শান্ত, খুব সুন্দর পরিবেশ। বাচ্চাদের শেখানো হচ্ছে। এই দুইজনও এখানে, সব ছেড়ে তারা সাধু হয়ে গেছে। যাক, একটু পর প্রভাকর ফাইনালি ম্যারের দেখা পায়। হো স্যার বসুন। প্রভাকর অবাক হচ্ছে, মাত্র 8 বছরে সে এত কিছু কি করে করলো। তার থেকে টাকা মেরেছে, ডক্টরকে সাইজ করেছে, তারপরও সে এভাবে কেমনে কি? ম্যারি বলে, স্যার আপনার কি মনে হয় আপনার ওই 5 লাখ টাকা দিয়ে সব করেছি? না, আপনাকে বলেছিলাম না আমার অনেকগুলো স্বপ্ন আছে, অনেক বড় স্বপ্ন আছে। সেই স্বপ্ন পূরণ করতে আমি এই শহরে এসেছিলাম। মাঝে কত ডক্টর, কত শেখরবাবু, কত লোককে রাস্তা থেকে সরিয়েছি, কত মানুষকে আপন করেছি, কত কি সহ্য করেছি আপনার ধারণাও নেই। কাজের লোক এসে ক্ষীরের জুস দিয়ে যায়। প্রভাকর বলে, খুব বেশি পুণ্য করলে বা খুব বেশি পাপ করলে মানুষ এমন লাইফ লিড করতে পারে। তুমি কোন ক্যাটাগরির? ম্যারি হাসে। প্রভাকর বলে, 8 বছর আগের একটা হিসেব তোমার সঙ্গে আমার বাকি আছে। মনে হয় হিসেব ক্লোজ করার সময় এসেছে।
ম্যারি বলে ট্রাই করুন। প্রভাকর বলে পুরো পুলিশ ডিপার্টমেন্ট তোমার উপর নজর গেড়ে রেখেছে, তুমি কি জানো? জানো তো অবশ্যই, এতক্ষণ হয়তো প্ল্যানও সাজিয়ে রেখেছো। ম্যারি মুস্কি হাসে, তার হাসি দেখে স্যারও হাসে, আর হাসাহাসি করে একটু রহস্য রেখে মুভিটা এখানেই শেষ করে দেয়। হয়তো পার্ট আনলে আনতে পারে, যদি তাদের মুড হয়, আমরা কি করব। যাক, তো ব্যাপারটা হলো, আমি সব সময় বলি আল্লাহর বিচার এত নিখুঁত, এত যৌক্তিক যে আমাদের সঙ্গে না ঘটলে তা আমরা ফিল করতে পারি না। আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলি, জানেন কি? কানা করা টেঙ্গুর হারামজাদের নেঙ্গুর। কথাটা শুনতে একটু অন্যরকম লাগে, বাট ব্যাপারটা কিন্তু ওইরকমই। প্রাকৃতিকভাবে যে মানুষগুলো একটু অ্যাবনর্মাল, অবভিয়াসলি এটা তাদের জন্য কষ্টের ব্যাপার, কিন্তু আল্লাহ তাদের উপর আলাদা একটা নজর রাখে। তাদের যে ট্যালেন্ট, তীক্ষ্ণ ব্রেন, স্বাভাবিক কোনো মানুষের মাঝে তা থাকে না। বলা যায় তারা সৃষ্টিকর্তার হয়তো খুব ঘনিষ্ঠ। এতটা ধৈর্য, এতটা সহনশীলতা আমাদের মাঝে নেই। তাই এমন কাউকে নিয়ে মজা বা কটু কিছু বলার আগে সাবধান থাকেন, আপনি কাকে কি বলছেন। বাবা মার কাছে সব সন্তানরা সবসময় আদরের, সে যেমনই হোক না কেন। তারপরেও অনেক বাবা একটু মন খারাপ করে। বাচ্চা অস্বাভাবিক হলে মন খারাপ হওয়াটা স্বাভাবিক, বাট মাথায় রাখবেন তার ওসিলায় হয়তো আল্লাহ আপনার অনেক প্রবলেম সমাধান করতে পারে। তার কারণে আপনার পরিবার কোনো বড় বিপদ থেকে রক্ষা পেতে পারে। তার বুদ্ধির কারণে আপনি উপরে উঠতে পারেন। যদি কখনো কল্পনাতেও আসে আমার বাচ্চাটা স্বাভাবিক না, তাকে নিয়ে আমি খুশি না, বা অন্য কাউকে দেখে যদি আপনার মনে সামান্য অ্যাটিটিউড আসে যে সে অমন, আমি তো ভালো, তখন নিজের দিকে ভালো করে তাকিয়ে ভাববেন, আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে কি হতো। সে তো সার্ভাইভ করতে পারছে, আপনি কি করতেন? আপনি পারতেন? ফিজিক্যালি স্ট্রং হওয়াটাই সব না, কেউ যদি মেন্টালি স্ট্রং হয় পুরো পৃথিবী জয় করতে পারবে। কখনো এমন মানুষের পাশে বসে কথা বলিয়েন, বুঝবেন তাদের ভিতরের কত কষ্ট, বাট তারপরও কিভাবে তারা স্বাভাবিক থাকে, কিভাবে তারা চিন্তা করে, তাদের কথাবার্তার মাঝে কতটা বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। অসুস্থতা, অস্বাভাবিক থাকা, নর্মাল না থাকার জ্বালা উপর থেকে দেখে কেউ বোঝে না। এই জ্বালা কাউকে বোঝানো সম্ভব না। যে অসুস্থ হয় সেই বোঝে এর প্যারা কেমন। এই জন্য ইসলামে বলা হয়েছে একটা মানুষ যদি সুস্থ থাকে এটাই তার সব থেকে বড় পাওয়া। সুস্থতার চেয়ে বড় পাওয়া একটা মানুষের আর কিছুই হতে পারে না। উপরওয়ালা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যাওয়ার আগে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব না করে থাকেন করে দিবেন। আর উপরে যে হকারে করা হয়েছে ওটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই, ওটা জাস্ট একটা বিজনেস। ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, সেখানে একটু ফলো দিয়ে আসেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।